বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। এটা কি দেখছে সুনীল? এই যে ভয়ানক দৃশ্য। সন্ধে হয়ে এসেছে। দিনের প্রায় সব সময় এই রাস্তাটা একটু নির্জন থাকে, তাই এখনো কোনো মানুষজনের চলাচল নেই এই রাস্তাতে। এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে সুবিধা হয় বলে সুনীল স্টেশন থেকে সব সময় এই রাস্তা দিয়েই বাড়ি যায়। কিন্তু হঠাৎ করে আজ এটা কি দেখছে? রোজই তো সে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু রাস্তার দুই পাশে এত বড় গাছ কোথা থেকে এলো? যেন মনে হচ্ছে হঠাৎ করে কেউ এই গাছগুলোকে নিয়ে এসে এখানটায় রেখে দিয়েছে। না না, এ আবার কখনো সম্ভব নাকি? তাও এত বড় বড় দুটো কাঁঠাল গাছ, মানুষের চেয়েও বেশি উঁচু গাছ দুটো। আর আর এটা কি দেখছে সে? গাছ দুটোর সবচেয়ে উঁচু দুটো ডালের প্রত্যেকটাতে দড়িতে বেঁধে ঝুলছে মৃতদেহ। দুপাশের দুটো গাছে ঝুলছে দুটো মৃতদেহ। তারা অনেক উঁচুতে ঝোলার কারণ দেখে ঠিক বোঝা যাচ্ছে না তারা কারা। তবে তারা হয়তো যুবকই হবে, আর হয়তো ভদ্র ঘরেরই হবে। তাদের প্রত্যেকের পরনে ঢিলে ঢোলা গেঞ্জি আর বারমুন্ডা। এরা কারা? আর এখানে এলোই বা কোথা থেকে? আর এভাবে তাদের আত্মহত্যা করার কারণটাই বা কি? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো সুনীলে। এখন কি করবে সে? চিৎকার করে ডাকবে নাকি কাউকে? লোকজনের সাহায্য নেবে এই মৃতদেহ দুটোকে নামিয়ে আনার জন্য? তার আগে একবার একটু এগিয়ে গিয়ে দেখা যাক এই আত্মহত্যা করা ছেলেদের সে চিনতে পারে কিনা। যদি এদের মধ্যে তার পরিচিত কেউ হয়, তবে অবশ্যই তাদের বাড়ির লোককে খবর দিতে হবে। সুনীলের জায়গায় এখানে অন্য কেউ হলে হয়তো এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠত, বা হয়তো অজ্ঞানী হয়ে যেত। কিন্তু সে বরাবরেরই একটু সাহসী ধরনের ছেলে হওয়ায় এই দৃশ্য দেখে একটু ঘাবড়ে গেলেও ততটা ভয় পায়নি। তাই কোনো রকমে দ্বিধাগ্রস্ত না হয়ে সে সামনের দিকে এগোতে লাগলো, সেই ছেলেগুলোর মুখটা ভালো করে দেখবার জন্য। কিন্তু কিছুটা এগোতেই সে ভয়ে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। তার সামনে থেকে প্রায় 2 হাত দূরে দাঁড়িয়ে আছে একটা পুরুষ অবয়ব। না, সে কি মানুষ? মানুষ বলাটা হয়তো ঠিক হবে না, কারণ সে মানুষের মতো দেখতে হলেও তার চোখ দুটো নেই। চোখের বদলে তার জায়গায় দুটো বড় বড় কালো গর্ত, আর তার মাথাটা ভয়ানকভাবে ফেটে গেছে, যেন কেউ ধারালো হাতিয়ার দিয়ে তার মাথাটা ফাটিয়ে দিয়েছে। আর তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তার কানের দুপাশ দিয়ে গড়িয়ে পড়া সেই রক্তটা ফোঁটা ফোঁটা করে পড়ছে রাস্তাতেও। এই যে কি ভয়ানক দৃশ্য, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সুনীল স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না সেই দৃশ্য দেখে। কিন্তু কি, এই লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কি চায় এই ভয়ানক লোকটা? এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল সুনীল। এমনও তো হতে পারে যে এই লোকটাই খুন করেছে এই 2 যুবককে, তারপর তাদের এইভাবে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, যাতে সবাই ভাবে তারা আত্মহত্যা করেছে। আর হয়তো এই লোকটা এখানে তাকেও মেরে ফেলতে চায়, কারণ সে তাকে দেখে ফেলেছে। এমনটা তো হতেই পারে, তাই তাকে যত দ্রুত সম্ভব পালাতে হবে এখান থেকে। সেই চিন্তা করেই পেছন ঘুরে দৌড় দিল সে এখান থেকে পালিয়ে যাবার জন্য। কিন্তু কি, তার
হঠাৎ এমন কেন মনে হচ্ছে যে এই রাস্তা সে চেনে না, আগে কোনোদিনও আসেনি এ রাস্তাতে। কোন পথ দিয়ে এসেছিল আর সে যাবেই বা কোন পথে? কিছুতেই সঠিক রাস্তাটা সে চিনতে পারছে না। হঠাৎ করেই তার মাথাটা বন বন করে ঘুরতে শুরু করে। সে আর সেখানে স্থির হয়ে থাকতে পারছে না। The Dark Hour Tales, your horror fantasy. নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। রহস্য, অন্ধকার, ভয় আমাদের অনেক কিছু দেখায়, আমাদের অনেক কিছু চিনতে সাহায্য করে। আজ শুনবে সায়ন রুদ্রর কলমে এবং ইতি অর্পণের অলঙ্কারণে গল্প মরণ ফাঁদ। হঠাৎ করে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল সুনীলের। এতক্ষণ তবে সে স্বপ্ন দেখছিল। স্বপ্নই হবে। এই তো দিব্যি সে তার খাটের উপর শুয়ে আছে। কোথায় সেই গাছ আর কোথায় সেই ভয়ঙ্কর লোকটা? উফ, কি ভয়ের ছিল স্বপ্নটা! এর আগে ঘুমের মধ্যে অনেক স্বপ্ন সে দেখেছে, কিন্তু এত ভয়ের স্বপ্ন সে কখনো দেখেনি। এখনো ঘুম ভাঙার পরও সেই স্বপ্নের কথাটা ভাবতে গিয়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তবে স্বপ্ন তো স্বপ্ন, সেই স্বপ্নের কথা অযথা চিন্তা করে লাভ কি? ঘরের দেয়াল ঘড়িটায় দেখল 6:30 বাজে। প্রতিদিনই ভোর 6:30টার সময় সুনীল তার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। এটা তার নিত্যদিনের অভ্যাস। এই সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে পড়তে বসে সে। সকালবেলা পড়া খুব ভালো অভ্যাস। এতে পড়া অনেক তাড়াতাড়ি হয় এবং মনও ভালো থাকে। এরপর তাকে কোনো রকমে নাকে মুখে কিছু গুঁজেই ছুটতে হবে ইউনিভার্সিটিতে। সুনীল এখন এমএসসি করছে ফাইনাল ইয়ার। সে পড়াশোনাতে মোটামুটি ভালো। তার ইচ্ছা পড়াশোনা শেষে সে কলেজের প্রফেসর হবে, অঙ্কের প্রফেসর। সেই মতন সে প্রস্তুতিও নিচ্ছে। এখন দেখা যাক কতদূর কি সে করতে পারে। হাত মুখ ধুয়ে ঘরে ঢোকা মাত্রই তার মোবাইলে ফোন এলো। রবি ফোন করেছে তাকে। রবি তার ইউনিভার্সিটির বন্ধু। কি ব্যাপার, এত সকাল সকাল রবি তাকে ফোন করতে গেল কেন? একটু পরেই তো ইউনিভার্সিটিতে দেখা হবে। তবে কি কোনো জরুরি দরকার আছে যার কারণে এই সকালবেলা রবি কল করলো তাকে? ফোনটা রিসিভ করলো সুনীল। হ্যাঁ রবি, বল। সুনীল, সুজের ব্যাপারটা শুনেছিস? সুনীল কলটা রিসিভ করতেই বেশ উদ্গ্রীব হয়েই তাকে কথাটা বলল রবি। কই না তো, কি হয়েছে সুজয়ের? সুনীল, সুজয় আত্মহত্যা করেছে। ও আর নেই আমাদের মধ্যে। হোয়াট? কি বলছিস তুই? এই খবরটা শুনে সুনীল যেন আকাশ থেকে পড়ল। সুজয় আত্মহত্যা করেছে? কিন্তু কেন? রবি কি এই সকালে ফোন করে তার সাথে ইয়ার্কি করছে নাকি? না না, তার গলার স্বর শুনে তো মনে হচ্ছে না সে তার সাথে এই মুহূর্তে কোনো ইয়ার্কি মজা করবে। কখন মারা গেল সে? আর আর তুই তুই বা এই কথা জানতে পারলি কি করে? হয়তো কাল রাতেই। সুনীলের কথা শুনে ও প্রান্ত থেকে কথাটা বলল রবি। এমনিতে তো সুজয় খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠে। সকালবেলা মাসিমা, মানে সুজয়ের মা,
অনেকবার ডেকেও যখন তার সারা শব্দ পেলেন না, তখন উনি বাধ্য হয়ে পাড়ার লোকজনকে খবর দিলেন। তাদের সকলের প্রচেষ্টায় ঘরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখলে ওই অবস্থা। নিজের ঘরে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলছে সুজয়। ওর দিদি দুটো ওড়নাকে দড়ি হিসেবে ব্যবহার করে, অজিত তো ধরতে গেলে ওদের পাড়াতেই থাকে, তাই সেই খবরটা আগেই পেলো আর আমাকে ফোন করে জানালো। আমি এক্ষুনি যাচ্ছি সুজয়দের বাড়ি, তুইও পারলে আয়। তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? তোর বাবার মতন তুই। সুজয়ের মৃতদেহের পাশে বসে হাপুস নয়নে কেঁদে চলেছে তার মা। সুজয়ই তার বন্ধুদের বলেছে যে খুব ছোটবেলাতেই তার বাবা মারা গিয়েছিল। তখন থেকেই তার মা টিউশনি করে ও কখনো গার্মেন্টস বিক্রি করে মানুষ করেছে তাকে আর তার দিদিকে। তার দিদি এখন একটা বেসরকারি সংস্থায় চাকরি করে। এখন সুজয়ের মৃতদেহটা নিথর অবস্থায় পড়ে আছে, সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা। সুজয়ের দিদি ঘরের এক কোণে দাঁড়িয়ে নীরবে কেঁদে চলেছে। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুজয়ের আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশীরা আর সুজয়ের ইউনিভার্সিটির অন্য বন্ধুরা। সুনীল, রবি, অজিত, রেবেকা, রিয়া এরাও সেখানে আছে। সকলের মধ্যেই শোকের ছায়া। এইরকম একটা যুবক বয়সের ছেলে হঠাৎ করে আত্মহত্যা করলে সকলেরই তো একটু মন খারাপ হবে। প্রতিবেশীদের মধ্যে একজন এসে সুজয়ের দিদির সামনে মৃদু স্বরে বলল, মা, এবার তো আমাদের শ্মশানে নিয়ে যেতে হবে। শ্মশান থেকে সবে বাড়ি ফিরেছে সুনীল। স্নান করে ঘরে ঢুকে খাটের উপর একটু বসেছে সে। এমন সময় দেখল পিউ কল করছে তাকে। সুনীল সারাদিনের মধ্যে একবার কল করে পিউকে, আজ সে করেনি। কল করতে ভুলেই গেছে। আসলে বন্ধু বিয়োগের আঘাত এতটাই ছিল যে গার্লফ্রেন্ডকে কল করার কথা মনেই ছিল না তার। তাই দিনের শেষে সন্ধ্যাবেলাতে পিউ নিজে থেকেই ফোন করেছে তাকে। হয়তো সে চিন্তা করছিল যে সুনীলের শরীর খারাপ করেছে কিনা। হ্যাঁ পিউ, বলো। কি ব্যাপার, আজ সারাদিনে ফোন করলে না তো? সব ঠিকঠাক আছে তো? মানে তোমার শরীর খারাপ করেনি তো? না না, তুমি চিন্তা করো না, আমাদের সবার শরীর একদম ঠিক আছে। আসলে আমার এক বন্ধু সুজয়, আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম। আজ সকালে সে আত্মহত্যা করেছে, তাই তার দাহ কাজ করতে গিয়েই ফোন করতে পারিনি। আত্মহত্যা করেছে? কিন্তু কেন? জানি না, সুইসাইড নোট তো সেভাবে তেমন কিছু লিখে যায়নি। শুধু লিখেছে যে সে নিজের ইচ্ছেতেই আত্মহত্যা করছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর লিখেছে, আমি চললাম, তোমরা ভালো থেকো। বোধহয় মাসিমা মানে ওর মাকে উদ্দেশ্য করে বলেছিল কথাটা। কি যে সমস্যা হয়েছিল ওর, যার কারণে ওকে এইভাবে নিজের জীবনটা দিয়ে দিতে হলো, সত্যি জানি না। ওর কি অসুবিধা ছিল ও আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করতে পারতো, কিন্তু আমরা না হয় ওর সমস্যা সমাধানের চেষ্টা করতাম, অন্তত এইভাবে তো তাকে চলে যেতে দিতাম না। যা হবার তা তো হয়েই গেছে বলো। এখন এটা ভেবে মন খারাপ করে তো আর কিছু হবে না। বন্ধুর মৃত্যুতে কিছুটা বিষণ্ণ হয়ে গেছে এটা ভেবেই তাকে কথাটা বলল পিউ। জানো পিউ, আজ ভোরবেলাতে ঠিক ঘুম থেকে ওঠার আগেই আমি একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্নে দেখেছিলাম যে হঠাৎ করে চুপ করে গেল শুনে। ভোরবেলার সেই স্বপ্নের কথা ভেবে কিছুটা অবাক হয়ে গেল সে। ওটা কি নিছকই একটা স্বপ্ন ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল কোনো গভীর রহস্য? আচ্ছা, যে দুজনকে আত্মহত্যা করতে দেখেছে সে স্বপ্নের মধ্যে, তাদের মধ্যে একজন সুজয় নয় তো? হতেও তো পারে।
আর যদি তাই হয়, দ্বিতীয় জনকে, সেও কি আত্মহত্যা করেছে, নাকি সে আত্মহত্যা করতে চলেছে সুজয়ের মতো? কি হলো সুনীল, হঠাৎ চুপ করে গেলে যে? সুনীলকে চুপ করে থাকতে দেখে কথাটা বলল পিউ। না মানে আমি আসলে একটা কথা ভাবছিলাম। পিউকে তার ভোরবেলা দেখা স্বপ্নের কথাটা বলল সুনীল। সব শুনে পিউ বলল, আরে তুমি অযথা চিন্তা করছো, তুমি জাস্ট একটা স্বপ্ন দেখেছো। আর স্বপ্ন তো স্বপ্নই হয় বলো, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। শুধু শুধু এসব ব্যাপার নিয়ে চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন রাখি তাহলে, পরে আবার কথা বলবো। পিউ বুঝতে পারল বন্ধুর এরকম অকাল মৃত্যুতে সে মনে বড়ই দুঃখ পেয়েছে। তাই আর বেশি কথা বাড়ালো না সে। হয়তো পিউ ঠিকই বলছে, তার স্বপ্নের সাথে হয়তো সুজয়ের মৃত্যুর কোনো সম্পর্কই নেই। এটা নেহাত কাকতালীয় একটা ব্যাপার। পিউ আর সুনীল একে অপরকে ভীষণভাবে ভালোবাসে, তেমনি তারা খুব ভালো বন্ধুও বটে। তাদের মধ্যে এই বন্ধুত্বটা শুরু গ্র্যাজুয়েশনের সময় থেকে। দুজনেই সমবয়সী, আর দুজনেই পড়াশোনাতে বেশ ভালো ছিল। এরপর বন্ধুত্ব থেকে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সুনীলই প্রথম প্রস্তাব দিয়েছিল পিউকে। পিউ তাতে কোনো আপত্তি জানায়নি। গ্র্যাজুয়েশন শেষ করে সুনীল ভর্তি হলো যাদবপুর ইউনিভার্সিটিতে। পিউ ভর্তি হলো কেমিস্ট্রি নিয়ে কলকাতা ইউনিভার্সিটির রাজাবাজার সায়েন্স কলেজে। পিউ পড়াশোনা চালিয়ে যাবার সাথে সাথে বাড়িতে টিউশনও পড়ায়, আর ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম করে। সুনীল আর পিউয়ের এই ব্যাপারটা দুই বাড়ির লোকেরাই জানে, আর তাদের কারোরই এই ব্যাপারে কোনো অমত নেই। এই ঘটনার পর দুদিন কেটে গেছে। সুজয়ের মৃত্যু শোকটা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে সুনীল। সে এখন ইউনিভার্সিটির ওয়াশরুমে হাত মুখ ধুচ্ছে। ওয়াশরুমটা পুরো ফাঁকা। ঘরটা একটু অন্ধকার থাকার কারণে সবসময়ই দুটো করে আলো জ্বলে সেখানে। আজ আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকার কারণে দিনের বেলাতে চারিদিক এমনি অন্ধকার লাগছে। এমন সময় হঠাৎ করেই বেসিনের কল চালিয়ে মুখ ধোয়ার সময় ডান কাঁধে এক ফোঁটা তরল পড়ল। কি পড়ল তার কাঁধে? জল? না, জল এখানে উপরে আসবে কি করে? এমন সময় এক ফোঁটা করে আবার সেই তরল পড়ল তার কাঁধে। কাঁধে হাত দিয়ে সে দেখতে চাইল তরলটা আসলে কি। না, ঠিক জলের মতো লাগছে না, বরং কিছুটা লাল রঙের মনে হচ্ছে সেই তরল। মুখ তুলে উপরের দিকে তাকিয়ে সেই গড়িয়ে পড়া তরলের উৎস অনুসন্ধান করতে গিয়ে সে যা দেখল, দেখে সে ভয়ে একেবারে কাঠ হয়ে গেল। ঘরের সিলিংয়ের লোহার আংটাটা বিদ্ধ হয়ে আছে একজন মানুষের গলায়, আর সেই মানুষটা ঝুলছে উপর থেকে। মৃতদেহটা কোনো একটা যুবকের। অতটা উপরে ঝুলে থাকার জন্য মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না সে। তার চোখ দুটো বোজা। স্পষ্টই বোঝা যাচ্ছে সে মারা গেছে অনেকক্ষণ আগে। এইভাবে কে এই যুবককে মেরে ঝুলিয়ে রেখে গেল এখানে? আর ইউনিভার্সিটির ওয়াশরুমে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ কারো চোখে পড়ল না। এখন কি করবে সে? চিৎকার করে ডাকবে সে সকলকে? এখনই ওয়াশরুম থেকে বেরিয়ে সকলকে ডাকতে হবে, ছেলেটাকে নামানোর ব্যবস্থা করতে হবে।
এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে সুনীলের চোখ গেল ওয়াশরুমের অপর প্রান্তে। সেখানে এক কোণে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত মানুষ। মানুষটার মুখটা কতকটা রাক্ষসের মতো। তার দীর্ঘ সদন্ত যেন কোন আক্রোশে ছিঁড়ে খেয়ে ফেলতে চাইছে সামনে থাকা সুনীলের দেহটাকে। তার মাথা থেকে বেরিয়ে আসছে এক জোড়া শিং, তার হাতগুলো থেকে বেরিয়ে আসছে নখের ফলা, নখগুলো থেকে ঝরে পড়ছে রক্ত। যেন কোনো ভৌতিক গল্পের বই থেকে উঠে আসা শয়তানের রূপ। এখনই চিৎকার করতে হবে, লোকজন জড়ো করতে হবে, ধরিয়ে দিতে হবে এই মানুষটাকে, নইলে এই খুনি হয়তো পালিয়ে যেতে পারে। আর এই লোকটা এখানে ঢুকলোই বা কি করে? সে যখন ওয়াশরুমে এসেছিল তখন তো সে দেখেনি এই লোকটাকে। তবে কি এই লোকটা এখানে আগে থেকেই লুকিয়ে বসেছিল? এতক্ষণ সে তাই দেখতে পায়নি তাকে। তবে এ কি? সেই লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে সুনীলের দিকে। সে কি তবে তাকেও খুন করতে চায়, যেমনভাবে ওই লোকটাকে খুন করেছে? হয়তো তাই হবে। সুনীল তাকে দেখে ফেলেছে, সুনীলকেও সে মেরে ফেলতে চায়। যে করেই হোক এখন এখান থেকে পালাতে হবে, এই ওয়াশরুম থেকে বাঁচতে হবে, এই খুনির হাত থেকে তাকে বাঁচতেই হবে। দৌড়ে বেরোতে গেল সুনীল, কিন্তু এ কি, দরজাটা লক কেন? কেউ বাইরে থেকে লক করে দিয়েছে দরজাটা। কিন্তু হঠাৎ কেন কেউ এরকম করতে যাবে? এখন কি করবে সে? চিৎকার করে ডাকবে নাকি সবাইকে? কাউকে বলবে সাহায্যের জন্য? জোরে চিৎকার করতে গেল সুনীল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো সে। তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আশ্চর্য, সে কি তবে বোবা হয়ে গেল নাকি? এখন সে কি করবে? এই মরণ ফাঁদের হাত থেকে সে কি করে বাঁচবে? নাকি এই বন্ধ ঘরে মৃত্যুবরণ করতে হবে? না, এভাবে তো কিছুতেই সে নিজেকে মরতে দিতে পারে না। কিছু একটা করতেই হবে তাকে। পিছন ঘুরে তাকিয়ে সে দেখল ভয়ানক শয়তানটা সুনীলের একদম কাছে চলে এসেছে। তার নখওয়ালা হাতটা তুলে ধরেছে, আর কিছুক্ষণ পরেই সেটা চালিয়ে দেবে সুনীলের গলা লক্ষ্য করে। অ্যালার্মটা বাজতেই ধরফর করে বিছানায় সুনীল উঠে পড়ল। বুঝতে পারল আজ আবার স্বপ্ন দেখেছে সে। জানলা দিয়ে তখন ভোরের আলো এসে পড়েছে তার বিছানা। বেশ অবাক লাগলো তার। আজ আবার একটা ভয়ের স্বপ্ন দেখল সে ভোরবেলাতে। এই কয়েকদিনের মধ্যে দুবার দেখল, আর এই স্বপ্নগুলো দেখে সে বেশ ভয় পেয়ে যাচ্ছে। আর দুটো স্বপ্নেরই বিষয়বস্তু প্রায় একই রকম। আর ঘুমানোর আগে কে যেন তার কানের কাছে ফিস ফিস করে কি যেন বলতে চাইছে। প্রতিটা স্বপ্নেই অদ্ভুত ধরনের মানুষ তাকে ভয় দেখাচ্ছে, কানের মধ্যে ফিস ফিসিয়ে কি যেন বলছে। এ কি শুধুই স্বপ্ন, নাকি স্বপ্নের মধ্যে কেউ তাকে কোনো ইঙ্গিত দিতে চাইছে? না, সকালবেলাতে এইসব কথা ভেবে অযথা মেজাজটা খারাপ করা হয়তো ঠিক হবে না। বরং স্বপ্নের ব্যাপারটা পুরোপুরি মন থেকে মুছে ফেলে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে। সামনেই পরীক্ষা, আর 1 মাসও বাকি নেই। হাত মুখ ধুয়ে সে বইটা খুলে বসতে যাবে, এমন সময় আবার মোবাইলটা বেজে উঠল তার। অজিত ফোন করেছে তাকে। কি ব্যাপার, অজিত এত সকালবেলা তাকে ফোন করলো কেন?
সে তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তবে কি সামনে পরীক্ষা বলে কোনো নোট নেওয়ার জন্য ফোন করেছে? কিন্তু সেটা তো সেই ইউনিভার্সিটিতেই নিতে পারত। একটু পরেই তার সাথে দেখা হবে তার। তবে কি অন্য কোনো কারণ? কথাটা ভাবতেই তার মনে হলো কারো কোনো বিপদ হয়নি তো। দুদিন আগেই তো রবি এইভাবে ফোন করে সুজয়ের মৃত্যু সংবাদটা দিয়েছিল। তবে কি আজও? না না, এসব কি ভাবছে সে? অযথা দুশ্চিন্তা করছে। এসব হয়তো কিছুই না। অজিত অন্য কোনো কারণেই তাকে ফোন করেছে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে কলটা রিসিভ করলো সুনীল। হ্যাঁ অজিত, বল। সুনীল, সুনীল, আমাদের আমাদের রবি, আমাদের রবি। রবি? কি হয়েছে রবির? রবি আর আমাদের মধ্যে নেই সুনীল। রবি সুইসাইড করেছে। কি? এটা কি বলছিস তুই? নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না সুনীল। এটা কি বলছে অজিত? রবি কিভাবে আত্মহত্যা করতে পারে? এই তো গত পরশুদিন তার সাথে ইউনিভার্সিটিতে দেখা হলো রবি। তখনও তো ও বেশ ভালোই ছিল। কই, তার মধ্যে তো কোনো টেনশন ছিল বলে বোঝা যায়নি। গতকাল অবশ্য রবি ইউনিভার্সিটিতে আসেনি। শুনেছিল তার নাকি শরীর খারাপ হয়েছিল। কিন্তু একদিনের মধ্যে এমন কি হলো যার কারণে তাকে আত্মহত্যা করতে হলো? বাড়ির কোনো সমস্যা? না না, তা কি করে হবে? তার বাবা মা যে খুবই ভালো সেটা সে রবির মুখেই শুনেছে। তাছাড়া গতকাল সন্ধ্যাবেলাতেই তো হোয়াটসঅ্যাপে রবির সাথে সুনীলের কথা হলো। সে ভালো আছে, স্টুডেন্টের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেখানে সময় পেলেই সকলে মিলে কথা হয়। গতকাল রবিও অনলাইন হয়ে কথা বলেছে সকলের সাথে। তবে এই কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ এমন কি হলো যার কারণে নিজেকে শেষ করে দেবার মতো পথটা বেছে নিতে হলো তাকে? কাল রাতেই হয়তো ঘটনাটা ঘটিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি ওদের বাড়ি, তুইও চলে আয়। সন্ধেবেলা পিউকে ফোন করে রবির মারা যাওয়ার খবরটা দিতে গিয়ে সুনীল প্রায় কেঁদেই ফেলল। রবি তার খুব ভালো বন্ধু ছিল। শুধু তার কেন, ইউনিভার্সিটির সকলেরই রবিকে খুব পছন্দ ছিল। সে শুধু জলি আর নিশুকেই ছিল না, খুব ভালো এবং পরোপকারীও ছিল। যে কোনো সমস্যা হলে, কারোর বিপদ আপদ হলে সবার আগে যেত তাদের সাহায্য করতে। সেই রবি এইভাবে চলে যেতে পারে, সেটা কিভাবে মেনে নেওয়া যায়? বেশিক্ষণ কথা না বলেই ফোনটা রেখে দিল সুনীল। কি রে বাবু, ওঠ, কত বেলা হয়ে গেল। সুনীলের মা মালিনী দেবীর ডাক শুনে ঘুম ভাঙল সুনীলে। তার মা ডাকছে বাইরে থেকে। সত্যি অনেক বেলা হয়ে গেছে, সকাল 9টা বাজে। আজ রবিবার, ছুটির দিন, তাই আর অ্যালার্ম দেয়নি সে। ভেবেছিল একটু বেশি সময় পর্যন্ত ঘুমোবে, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এতক্ষণ সে ঘুমোয় না। চোখ খুলতেই বুঝতে পারল ভীষণ জ্বর এসেছে। মাথাটাও ভার হয়ে আছে। উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাথাটা ঘুরবে। তবুও কষ্ট করে গিয়ে দরজাটা খুলে দিল সুনীল। এত বেলা হয়ে গেল, তবুও উঠলি না? এ কি রে বাবু, তোর শরীর খারাপ করেছে নাকি? সুনীলের অবস্থা দেখে মালিনী দেবী বুঝতে পারলেন তার শরীর খারাপ করেছে। তিনি সুনীলের কপালে হাত দিলেন। এ কি বাবু, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুই বরং শুয়ে পড়, আমি তোর বাবাকে বলছি ডাক্তারকে একটা কল করতে।
না 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 মা 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 ডাক্তারকে কল করার কোনো দরকার নেই। না বাবু, ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। এখন অসময়ের জ্বর মোটেই ভালো নয়। না মা না, তার কোনো দরকার নেই। আমি তো ওষুধ খেয়েছি, আমি এখন সুস্থই আছি। শান্তভাবে কিছু একটা বলতে যাচ্ছিল সুনীল, কিন্তু তার আগেই কথাটা বলে উঠলেন মালিনী দেবী। ও তেমন কিছু নয়, ওই ওয়েদার চেঞ্জের কারণে একটু শরীরটা খারাপ করেছে বলে উঠলেন ডক্টর অসিত মিশ্র। অসিতবাবু মধ্যবয়স্ক, লম্বা চেহারা, মাথায় প্রশস্ত টাক। ডাক্তার হিসেবে ভালোই নামডাক আছে তার। সুনীলের বাড়ির কয়েকটা বাড়ি পরেই তিনি থাকেন। সুনীল যখন খুব ছোট তখন থেকেই সুনীল বা সুনীলের বাড়ির কোনো অসুখ বিসুখ করলে তিনিই চিকিৎসা করেন। আজও সুনীলের জ্বর হওয়াতে তার বাবা ফোন করে ডেকেছেন অসিতবাবুকে। আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো খেয়ে নিলে আজকের মধ্যেই সুনীল বাবু একেবারে সেরে উঠবে, একেবারে পুরো ফিট। শেষের কথাটা বেশ একটু ঠাঁটটার সুরেই বললেন অসিতবাবু। সুনীলের বাবা হাত বাড়িয়ে অসিতবাবুর হাত থেকে প্রেসক্রিপশনটা নিলেন। বলছিলাম যে আজ রাত্রিটা আমি তোর ঘরেই শোবো। সুনীল রোজ ডাইনিং রুমে খাবার খেতে গেলেও আজ তার জন্য ঘরেই খাবার নিয়ে এসেছেন মালিনী দেবী। খাবার বলতে দুটো রুটি আর এক বাটি দুধ। রাতের বেলা সুনীল দুটো করে রুটি খায়, তবে দুধ সে কোনোদিনও খায় না। আলু ভাজা বা আলুর তরকারিতেই রুটি খেয়ে নেয় সে। আজ শরীর খারাপ বলেই তার জন্য দুধ নিয়ে এসেছেন মা। না মা না, তার দরকার নেই, আমি তো ওষুধ খেয়েছি, আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি। মালিনী দেবীর কথা শুনে তাকে বলল সুনীল। এখন অবশ্য সত্যি সে একটু সুস্থই আছে, উঠতে বসতে পারছে। জ্বরের ঘোরে সারাটা দিন সে বিছানাতেই শুয়েছিল। মালিনী দেবী আজ প্রায় সারা দিনই তার কাছে কাছে ছিলেন। তিনি চলে যাবার পর সুনীলের ফোনটা বাজল। আজ সারাদিন অনেকবারই ফোনটা এসেছে। ফোন রিসিভ করার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই সুনীলের আজ ছিল না। মালিনী দেবী ফোন ধরেছিলেন এবং কথা বলেছিলেন তাদের সাথে যারা সুনীলকে ফোন করেছিল। কলটা রিসিভ করলো সুনীল। পিউ ফোন করেছে তাকে। হ্যাঁ পিউ, বলো। হ্যাঁ, তুমি কেমন আছো এখন? পিউয়ের কথা শুনে সুনীল একটু অবাকই হলো। বুঝতে পারল মালিনী দেবী তাকে বলেছেন সুনীলের শরীর খারাপের ব্যাপারটা। এখন একটু ভালো আছি গো, ডাক্তার আঙ্কেল ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েই এখন সুস্থ আছি। হঠাৎ শরীর খারাপ হলো যে? এমনি হয়তো ঠান্ডা লেগে, ডক্টর আঙ্কেল তো তাই বললো। সাবধানে থেকো। কেন জানি না আমার মনটা কেমন যেন কুড়াচ্ছে। মনে হচ্ছে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। এই কথাটা শুনে সুনীলের একটু হাসি পেল। পিউ বর্তমান সময়ের বাস্তববাদী মেয়ে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, আর সেই কিনা এইসব কথা বলছে। এইসব ডাকা বা অনেকে বলে টানচোক বাঁচোক লাফানো, এইসব মানুষের অন্ধবিশ্বাস আর কুসংস্কারের অংশ। কবে যে মানুষ এসব থেকে বের হতে পারবে? মনে মনে এসব কথা ভাবলেও পিউকে এ ব্যাপারে কিছু বলল না শুনি। ওসব নিয়ে চিন্তা করছো কেন? একটু সামান্য জ্বর হয়েছিল আর এখন সেরেও গেছি। একটু আধটু জ্বর তো সকল মানুষেরই হয়, তাই না? এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এখন রাখছি। হ্যাঁ, ওকে পিউরানি। কথাটা একটু মজা করেই পিউকে বলল সুনীল। পিউ জানে সুনীল একটু বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে। মাঝে মাঝে অনলাইন থাকলে হোয়াটসঅ্যাপে কথাও হয় তাদের মধ্যে। যদিও তার শরীরের কথা ভেবে তার ভালোর জন্যই কথাটা বলেছে পিউ, এটা সে ভালো করেই বুঝতে পেরেছে। কলটা কেটে দেওয়ার পর সুনীল ভাবল একটু বই খুলে বসবে নাকি। সারাদিন তো জ্বরের কারণে আজ পড়তেই বসতে পারেনি। সামনে পরীক্ষা,
অথচ সিলেবাসের অনেকটাই পড়া বাকি রয়ে গেছে। যদিও তার মন এ ব্যাপারে কিছুতেই সায় দিল না। মনে মনে সে ভাবল, আজ বরং একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যাক, বরং কাল ভোরবেলাতেই মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি উঠে পড়তে পারা যাবে। সেই মতো সে শুয়ে পড়ল বিছানায়, আর শুতে তার চোখে ঘুম জড়িয়ে এলো। মাঝরাতে তার ঘুমটা হঠাৎই ভেঙে গেল। কিন্তু এ কোথায় শুয়ে আছে সে তো তার ঘরের বিছানায় শুয়েছিল। তবে এখানে এলো কিভাবে? এখানে এই ভেজা ঘাসের উপর তাকে কে এনে শুইয়ে দিয়ে গেল? না না, এ কিভাবে হতে পারে? কেউ তাকে ঘরের বিছানা থেকে এনে অন্য কোথাও শুইয়ে দেবে আর সে কিছুই টের পাবে না? এমনটা কিভাবে হতে পারে? আর এই জায়গাটাই বা কোথায়? কোনো নির্জন মাঠ নাকি? না, অনেকটা মাঠের মতন দেখতে হলেও জায়গাটা ঠিক মাঠের মতন লাগছে না। চারিদিকে বেশ বড় বড় গাছপালা। তবে কি এটা শ্মশান? সেটাই হবে হয়তো। কথাটা ভাবতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাতের অন্ধকারে এই প্রায় নির্জন শ্মশানে সে কিভাবে এলো? যেভাবেই আসুক, তাকে যে করেই হোক বেরোতে হবে এই শ্মশান থেকে। চারিদিকে তাকিয়ে সে দেখল চিতায় আগুন জ্বলছে, কাঠ পুড়ে পট পট শব্দ তুলছে। কেমন যেন একটা অজানা ভয়ে সুনীল শিউরে উঠল। ভালো করে ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য সে উঠে দাঁড়ালো। শ্মশানটা তার অচেনা, কোনোদিনও আসেনি সেই শ্মশানে। এখান থেকে বেরোবে কি করে সে? কিন্তু তাকে বের তো হতেই হবে। চারিদিকে চিতার ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে আছে, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। ধীরে ধীরে ধোঁয়াটা একটু মিলিয়ে যেতে থাকলে সামনেটা একটু স্পষ্টভাবে দেখতে পেল সে। সামনে ওটা কে দাঁড়িয়ে আছে? মধ্যবয়স্ক, পরনে কালো রঙের আলখাল্লা, মাথায় কালো চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে, কপালে লাল সিঁদুরের তিলক, চোখ দুটো রক্তবর্ণ, মুখে দাড়ি গোঁফের চিহ্ন মাত্র নেই। এক দৃষ্টে সুনীল সেই লোকটার দিকে তাকিয়ে আছে। দু হাতে লোকটা একটা খাঁড়া ধরে দাঁড়িয়ে আছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে কোনো তান্ত্রিক বা কাপালিক শ্রেণীর লোক হবে। কিন্তু এই লোকটার মুখটা বেশ চেনা চেনা লাগছে। কে আপনি? কে আপনি? আপনি কে? বেশ একটু ভয়ে অবাক হয়েই লোকটাকে জিজ্ঞাসা করলো সুনীল। কিন্তু সুনীলের এই কথাটার উত্তরে লোকটা তাকে কিছুই বলল না। মনে হলো লোকটা হয়তো তার কথা শুনতেই পায়নি, বা শুনলেও উত্তর দেবার কোনো প্রয়োজন বোধ করলো না। কাপালিকেরা তো এমনই হয়, একটু অদ্ভুত গোছে। তবে এই লোকটা হয়তো জানতে পারে সে এখান থেকে কিভাবে এলো, আর এখান থেকে বেরোনোর পথ হয়তো তিনিই বলতে পারবে। এ কথা ভেবে সুনীল শান্তভাবে আবার সেই কাপালিককে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখান থেকে কিভাবে বেরোনো যাবে সেটা কি আপনি একটু বলতে পারবেন? এবারও সেই কাপালিক সুনীলের কোনো কথার জবাব দিল না, বরং সেই কাপালিক যা করল তা দেখে সুনীল বড়ই অবাক হয়ে গেল। সেই কাপালিক ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো সুনীলের দিকে। খাঁড়াটা এখনো তার হাতেই রয়েছে। আশ্চর্য তো, ও এইভাবে এগিয়ে আসছে কেন তার দিকে? তবে কি এই কাপালিকই তাকে মেরে ফেলতে চায়? এবার সুনীলের বেশ ভয় করতে লাগলো। এক পা করে পেছোতে লাগলো সে। সেই কাপালিকও ধীরে ধীরে এগোতে লাগলো তার সাথে। পেছোতে পেছোতে হঠাৎ কিসের সাথে একটা ধাক্কা লাগলো তার।
কোনো কি মানুষ? কিছুটা আগ্রহের সাথে পেছনে তাকাতে গিয়ে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। হ্যাঁ, রবি তো তার সামনে দাঁড়িয়ে। ভুল হবার কোনো সম্ভাবনাই নেই। সে অর্ধচন্দ্রাকৃতি চাঁদের আলোতে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তার মুখটা এরকম ফ্যাকাশে আর রক্তশূন্য লাগছে কেন? তাকে দেখে এরকম মনে হচ্ছে কেন যে মানুষ নয়, কোনো জড় পদার্থ, যেন সে নিজের ইচ্ছাতে এখানে দাঁড়িয়ে নেই, কেউ যেন তাকে জোর করে এখানে নিয়ে এসেছে। আর সুনীলকে দেখে তার মনে কোনো অভিব্যক্তি ফুটে উঠল না। বন্ধুর সাথে কথা বলা তো দূর, এমন ভাব করছে যে সুনীলকে সে চেনেই না। এ কি রবি, তোর 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 কি হয়েছে? দুই হাতে রবির কাঁধটা একটু ঝাঁকালো সুনীল, কিন্তু তার মধ্যে কোনো অনুভূতিরই সঞ্চার হলো না। যেমন নিশ্চলভাবে সে দাঁড়িয়েছিল তেমনভাবেই দাঁড়িয়ে থাকলো। হঠাৎ করে একটা কথা খেয়াল হলো সুনীল। এই কথাটা তো এতক্ষণ তার মাথায় ছিল না। রবি তো আর বেঁচে নেই। গত পরশু দিনই তো সে আত্মহত্যা করেছে। তার চোখের সামনেই তো দাহ হলো রবির মৃতদেহটা। তবে যে এখন তার সামনে দাঁড়িয়ে আছে, সে কি রবি, না রবির মতো দেখতে অন্য কে? কথাটা মনে হতে সুনীলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ধীরে ধীরে সে দেখল রবির মূর্তিটা পাল্টে যাচ্ছে। কলেজের ওয়াশরুমে দেখা সেই ভয়ঙ্কর দানবটার মতো। দেখে সুনীল ভয় পেয়ে পেছন ঘুরে তাকালো। পেছন ঘুরে তাকিয়ে দেখলো সেই কাপালিক একদম তার সামনে চলে এসেছে। সে তার হাতের খাঁড়াটা তুলে ধরেছে তার মাথার ওপরে। সেটা হয়তো বসিয়ে দেবে সুনীলের মাথায়। ভয়ে সুনীল দৌড়ে পালাতে গেল। এবার বেখেয়াল বশত সুনীল কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ভেজা ঘাসের উপরে পড়ে গেল। কিসে ধাক্কা খেল সেটা দেখতে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। দেখল সেখানে পড়ে আছে সুজয়ের দেহ। সুজয়ের দেহটাও ধীরে ধীরে পরিণত হয়ে গেল সেই শয়তানটার দেহে। আশ্চর্য, মারা গেছে যারা, তারা এইখানে এইভাবে আসছে কি করে, এবং তারা ধীরে ধীরে ওই শয়তানটায় পরিণত হচ্ছে কিভাবে? এমন সময় সে দেখল সেই শয়তান দুটো তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তবে তার চলার গতিটা এতটাই ধীর যে বুঝতে পারছে না সেটা মানুষ না কোনো যন্ত্র মানুষ। তার মনে হলো যে শরীরের কোনো অংশে থাকা চাবি ঘুরিয়ে তাকে নির্দেশ দিয়েছে চলার জন্য, আর সেভাবেই সে চলছে। ঠিক এভাবেই সেই শয়তানটা কিছুটা এগিয়ে আসার পর হঠাৎ করে শুয়ে থাকা সুজয়রূপী শয়তানটাও এগিয়ে আসতে লাগলো তার কাছে। তাদের দৃষ্টি যেন নিথর। সুনীলকে যেন তারা কোথাও নিয়ে যেতে এসেছে। আর ওই দিকে সেই কাপালি খাড়া উঁচিয়ে এগিয়ে আসছে সুনীলের দিকে। এই মুহূর্তে উঠে পালাতে না পারলে এই কাপালিকের হাতে মৃত্যু নিশ্চিত। ইতিমধ্যেই কাপালিক একদম তার সামনে চলে এসেছে। খাড়াটা আবার উঁচিয়ে ধরেছে। তাকে ঘিরে ধরেছে শয়তান দুটো। এই কাপালিকের হাতেই হয়তো এখন তার মৃত্যু নিশ্চিত। ডান হাতটা নিজের মুখের আড়াল করে কাপালিকের খাঁড়ার কোপ থেকে বাঁচার চেষ্টা করলো সুনীল। এমন সময় ঘুম ভেঙে গেল সুনীলে। সে তো তার বিছানাতেই শুয়ে আছে। এতক্ষণ সে তবে স্বপ্ন দেখছিল। রাত গভীর, সকাল তখনও হয়নি। বিছানার উপর উঠে বসল সুনীল। কি ভয়ের ছিল স্বপ্নটা, কিন্তু হঠাৎ করে এমন কেন হচ্ছে তার? যেন মনে হচ্ছে সে তার নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ যেন হাতের ইশারাতে চালিত করছে তাকে। হঠাৎ করে
সে তার কানের কাছে একটা মৃদু কণ্ঠস্বর শুনতে পেল। তাড়াতাড়ি করো, সময় হয়েছে একদম কম। কণ্ঠস্বরটা কিরকম ক্ষণক্ষণে। সুনীল উঠে দাঁড়ালো। কেউ যেন তাকে নির্দেশ দিচ্ছে কোনো কাজ করার, আর সেই নির্দেশ মতনই চলতে হবে তাকে। সুনীল ঘরে চলে গেল কোণার দিকে। তার নিজের ইচ্ছাতে নয়, অন্য কারোর ইচ্ছাতে চলেছে সে। ড্রেসিং টেবিলের ড্রয়ার বের করে মোটা একটা দড়ি বের করলো সুনীল। ছাদের উপর জলের কাজ হবে বলে আগের দিন এই দড়িটা এনে রেখেছিল সুনীল। দড়িটা হাতে নিয়ে সে এগিয়ে গেল খাটের দিকে। একটা টুল নিয়ে খাটের উপর রেখে তাতে উঠে দাঁড়ালো সুনীল। দড়িটা বাঁধতে লাগলো সিলিংয়ে থাকা ফ্যানের সাথে। এমন সময় হঠাৎ করেই খাটের ওপরে সুনীলের মোবাইলটা বেজে উঠল। মোবাইলটার দিকে তাকিয়ে সে দেখল পিউ ফোন করেছে তাকে। ভোরবেলা পিউ কেন ফোন করেছে তাকে? সে কোনোদিন তো ভোরবেলা ফোন করে না। তবে কি সে কোনো বিপদের আশঙ্কাতেই ফোন করেছে? সুনীল সেটা দেখা সত্ত্বেও রিসিভ করতে পারল না ফোনটা। কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, অন্যদিকে মন দিও না, তোমাকে যে কাজটা বলা হয়েছে সেটা করো। ফ্যানের ব্লেডে দড়িটা বাঁধা হয়ে গেল। সুনীল তার মাথাটা ঢুকিয়ে দিল দড়ির ফাঁসে। তার মোবাইলটা বেজেই চলেছে। অন্যদিকে খাটের পাশে টেবিলের ওপর থাকা ডায়েরিটা হঠাৎই খুলে গেল, আর পেনদানি থেকে একটা পেন আপনা আপনি ডায়েরির সাদা পাতায় কিছু লিখতে লাগলো খসখস করে। অদৃশ্য কেউ বসে সুনীলের পেন দিয়ে লিখে চলেছে ডায়েরিতে। সকালবেলা যখন সুনীলের ঘর থেকে তার সারা শব্দ পাওয়া যাবে না, তার বাবা মা আর কয়েকজন দরজা খুলে ভেতরে ঢুকবে, তখন দেখবে টেবিলের ওপর শোপিস চাপা দেওয়া একটা ভাঁজ করা কাগজ। এই এই কি করছো? আচমকা পিউয়ের ডাকে ঘোর কেটে যায় সুনীলে। নিজেকে পাখার সিলিংয়ের কাছে গলায় ফাঁস দিতে যাওয়া অবস্থায় দেখে চৈতন্য হারিয়ে ফেলে সে। চোখে জলের ঝাপটায় চোখ খোলে সুনীল। দেখে সে তার বিছানায় শুয়ে আছে এবং তাকে ঘিরে ধরেছে বাবা মা আর পিউ। বাবা, কি হয়েছে তোর বাবা? ওইভাবে, হ্যাঁ? ও বাবা, ওইভাবে কি করছিস বাবা? সুনীল অবাক হয়ে যায়, বুঝতে পারে না কি বলবে। আত্মহত্যা করার ইচ্ছে বা আকাঙ্ক্ষা তার নেই। কথাটা শুনে সুনীলের মা ডুকরে কেঁদে ওঠে। তার স্বামীকে বলে, তোমাকে বলেছিলাম আমি। কদিন থেকেই ওর চারপাশে একটা কালো ছায়ার মতো আমি দেখেছি। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। এই অবস্থায় ঠাকুরপো ছাড়া আমাদের বাবুকে আর কেউ বাঁচাতে পারবে না। কি বলছো কি তুমি? নরেন লোক ঠকিয়ে টাকা ইনকাম করে। ওসব সাধক তান্ত্রিক বলে কিছু হয় না। ওকে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। কে বলেছে তোমাকে ঠাকুরপো লোক ঠকায়? যে লোকটা বিয়ে করেনি, সারাদিন পুজো পাঠ নিয়ে থাকে, তার কিসের লোভ? না আঙ্কেল, কাকিমা ঠিকই বলছেন। কিছু কিছু জিনিস এমনও আছে যা অবিশ্বাস্য হলেও সত্যি। আমি ওর মুখেই শুনেছি ওর কাছে ওর দুই বন্ধু রবি আর সুজয় একইভাবে সুইসাইড করেছে এবং সাথে এক কথাও লিখেছে সুইসাইড নোটে। কিছু না কিছু ব্যাপার তো আছেই। কিন্তু পিউমা, আর কোনো কিন্তু নয়, আমরা যাচ্ছি।
পরের দিনই সকালে ট্রেনে ওরা চারজন রওনা দেয় বিষ্ণুপুরের উদ্দেশ্যে, যেখানে সুনীলের পৈতৃক বাড়ি। সেখানেই থাকেন নরেন্দ্রমোহন ভট্টাচার্য, যিনি সুনীলের বাবা সোমেশ্বরবাবুর বাল্য বন্ধু। নিজেদের মধ্যে অটুট বন্ধুত্ব থাকলেও আজ থেকে 28 বছর আগে একটা ঘটনার কারণে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের চির ধরে। নরেন্দ্রমোহন আর সোমেশ্বরবাবু একসাথে কলেজে পড়াকালীন ঠিক করেছিলেন যে পড়াশোনা শেষ করে কলকাতায় এসে ব্যবসা খুলবেন। কিন্তু হঠাৎ করেই নরেন্দ্রবাবু পাল্টে যান এবং ভক্তি ও সাধনায় মনোযোগ দিতে শুরু করেন। পড়াশোনার পাঠও চুকিয়ে দেন, ব্যস্ত হয়ে যান সাধনা নিয়ে। বিষ্ণুপুর স্টেশন থেকে নরেন্দ্রবাবুর বাড়ি যেতে গাড়িতে মিনিট 40 সময় লাগে। সেখানে পৌঁছে ওরা দেখল বাড়ির দরজায় নরেন্দ্রবাবু যেন তাদের জন্যই অপেক্ষা করছে। আরে আয় আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করে বসে আছি। আয় আয়, রতনকে বলে রেখেছি, ও গরম ভাত, ঘি আর মোচা দিয়ে ঘন্ট রেঁধেছে। আজ কিন্তু আমাদের নিরামিষ, চলবে তো? সোমেশ্বরবাবু অর্থাৎ সুনীলের বাবা অবাক হয়ে বললেন, আমরা আসবো বলে তুই কি করে জানলি? নিশ্চয় তুমি ওকে ফোন করেছো। ওরে, আমি ওসব ফোন টোন ব্যবহার করি না। কি জানি আজ সকাল থেকেই কেন জানি না মনে হচ্ছিল তুই আসবি। কিছু একটা বিপদ তোর হয়েছে। যাক, সে কথা বাদ দে, এখন খেয়ে দে নে, তারপর সব কথা শুনছি। পল্লীগ্রামের সন্ধ্যার একটা আলাদা মাধুর্য আছে। ঝুপ করে অন্ধকার নেমে আসে। নরেন্দ্রবাবু সন্ধ্যার পর সবাইকে নিয়ে বসলেন। সুনীলের সমস্ত কথা শুনে নরেন্দ্রবাবু বললেন, শোনো বাবা, আজ রাতে তুমি কিন্তু একলাই শোবে। পাশের ঘরে আমরা থাকবো, কোনো চিন্তা নেই। কিন্তু ঠাকুরপো। বৌঠান, মায়ের ওপর ভরসা রাখুন। আমি আর সোমেশ্বর পাশের ঘরেই থাকবো। যে আশঙ্কা আমি করছি, যদি সেটাই হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। জয় মা, জয় মা। নরেন্দ্রবাবুর কথা মতো সুনীলের শোবার ব্যবস্থা করা হলো। শোবার আগে নরেন্দ্রবাবু একটা সুগন্ধি তুলোর কুণ্ডুলি সুনীলের হাতে দিয়ে বললেন, এটা 2 কানে গুঁজে শুয়ে পড়ো বাবা, আর ভুলেও কিন্তু এটা কান থেকে খুলবে না। রাত বাড়তে লাগলো। বাড়িতে কারোর চোখে ঘুম নেই। ঠিক মধ্যরাত অর্থাৎ 2টো বাজার পর একটা সুগন্ধ চারিদিকে ঘুরতে লাগলো। সুনীলের বাবা মা পিউ ধীরে ধীরে নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। পরের দিন ঘুম থেকে উঠে সুনীলের অবাক হওয়ার পালা। কে যেন চরম আক্রোশে ওর বিছানার চারপাশে নখ দিয়ে আঁচড়ে মেঝেতে দাগ কেটেছে, যেন কেউ তার কাঙ্ক্ষিত ইচ্ছা অপূর্ণ হবার আক্রোশে ফেটে পড়েছে। এই সব কিছু দেখে সুনীলের মা ভয়ান্বিত কণ্ঠে বললেন, হে ঈশ্বর, এ কোন শয়তান আমার ছেলের পিছনে পড়েছে? কানাওয়ালা মানে সেটা কি? আমাদের সাধনায় এমন অনেক জীব আছে যাদের দ্বারা সাধক নিজের কাজ করায়, ঠিক বশীকরণের মতো। এই কানাওয়ালা হলো সেই অন্ধকার জগতের জীব। এর আছে অদ্ভুত মোহন ক্ষমতা। যে মানুষকে বশীকরণ করা হবে, এই কানাওয়ালারা তার কানে গিয়ে ফিস ফিস করে সাধকের হয়ে কথা বলে, এবং একবার সে কথা শুনলে গভীর ঘুমে থাকা মানুষ সেই কাজ করতে বাধ্য হয়। তবে এরা খুব ভয়ঙ্কর হয়। যদি কাজে অসফল হয়, তাহলে সেই সাধকের কাছে গিয়ে একই কথা বলে তার কানে। সুনীলের কথা শুনে বুঝতে পারি ওর উপরে কানাওয়ালার সাহায্য নিয়ে
বশীকরণ করা হয়েছে। তাই কাল রাতে ওর কানে আমি আমার মায়ের পায়ের ফুল সমেত তুলো গুঁজে রাখতে বলি, এবং বাকি সবই মায়ের ইচ্ছে। জয় মা জাগ্রত শাশ্বত। প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সুনীল রাতে আর কোনো স্বপ্ন দেখে না। পিউয়ের সাথে বিয়েটা এবার প্রায় পাকাপাকিভাবেই হবে। 2 বাড়ির লোকও কথা বলা শুরু করেছে তাই নিয়ে। একদিন সুনীলের ঘরে বসে এই নিয়ে আলোচনা করছিল ওরা। এই জানো, আমাদের কলেজের নির্মাণকে চেনো তো? যে তোমাকে প্রপোজ করেছিল। ও নাকি সপ্তাহখানেক আগে সুইসাইড করেছে। সুনীল মনে মনে একটা কানেকশন খুঁজে পায়। নির্মাণ পছন্দ করত পিউকে, ফোনে মেসেজ করে খুব বিরক্ত করত। সেই নিয়ে একদিন সুনীল ও তার বন্ধুরা মানে রবি আর সুজয় গিয়েই ওকে ধমক দিয়ে এসেছিল তার সাথে সাথে 2 থাপ্পড় কষিয়ে দিয়েছিল। সব পাজেলের অংশগুলো এবার বুঝতে পারল সে। তার মানে প্রতিহিংসা পরায়ণ নির্মাণই তাদের পেছনে শয়তান লাগিয়েছিল। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। শুনছিলেন সায়ন রুদ্রর কলমে এবং ইতি অর্পণের অলঙ্কারণে মরণ ভাঁড়। আজকের গল্প পাঠে আমি অর্পণ। বিভিন্ন চরিত্রে অর্পণ, প্রিয়া, অভিষেক, রূপম, সাঁইথিলি, শুভম এবং শ্রাবণী। এইরকমই আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবে দ্য ডার্ক আওয়ার টেলসকে। ধন্যবাদ।